ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি ধাওমানের প্রতি যে তারা এই গ্রন্থটি নিয়ে এই আয়োজনের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বন্ধু হকের প্রতি অগ্রজ যে তিনি এসে আমাদের এই আয়োজনকে সফল করে তুলেছেন এবং যারা এখানে আলোচনা করছেন এবং যারা উপস্থিত হয়েছেন দীর্ঘক্ষণ ধরে কথা শুনছেন, সকলের প্রতি অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমাদের জাতীয় ইতিহাসের ভিত্তিটা হচ্ছে আঞ্চলিক ইতিহাস। আঞ্চলিক ইতিহাসের উপর ভিত্তি করেই আমাদের জাতীয় ইতিহাস বা একটা জাতির ইতিহাস গড়ে ওঠে। আমাদের এই নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস এই গ্রন্থটি লেখার বা রচনা করার ইচ্ছাটি কিভাবে তৈরি হলো, আমি সে বিষয়ে দু একটি কথা বলছি। সেটি হচ্ছে যে আমাদের নারায়ণগঞ্জে ইতিহাস সম্পর্কিত একটি গ্রন্থ আমাদের রয়েছে, যেটি সুধীজন পাঠাগার রচনা করেছে 1985 সালে, এবং এই গ্রন্থটি আমাদের অগ্রজ অনেকেই যুক্ত থেকে এইটি রচনা করেছেন। বলা চলে যে এইটি আমাদের নারায়ণগঞ্জের ইতিহাস জানার জন্য একটি আকর গ্রন্থ। বিশেষ করে সেই গ্রন্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমাদের মান্নান ভাই যে অংশটি লিখেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আমাদের নারায়ণগঞ্জকে জানার জন্য। কিন্তু সেই গ্রন্থটিতে যে বিষয়টি নারায়ণগঞ্জের সূচনা বা উৎপত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে আমাদের নারায়ণগঞ্জ শহর বলতে আমরা যে জায়গাটিকে বুঝি সেইটি 1763 সালের আগে, অর্থাৎ ব্রিটিশ শাসনামলের আগে এইটি পানির নিচে ছিল, এবং শহর বলতে আমরা যেটা বুঝি সেটি আমাদের ছিল না। পরবর্তীতে পলিমাটি গড়ে উঠে আমাদের এই শহর যেটি দক্ষিণাঞ্চল সেটি গড়ে উঠেছে, এবং তারা বলছেন যে এটি আদি পর্বে যে আমাদের উত্তরাঞ্চল যেটি খিদিরপুর এই অংশটি ছিল, এবং যে ব্যাপারটি বলতে চাচ্ছেন যে আমাদের ব্রিটিশ শাসনামলের আগে নারায়ণগঞ্জ নামটা আমরা কোথাও পাই না। এখন কথাটা হচ্ছে যে আমরা নারায়ণগঞ্জের যে নামটি পাই সেটি হচ্ছে 1753 সালে ভিকনলাল পান্ডে যখন নাকি এইটি তিনি ব্রিটিশদের কাছ থেকে পান, তার নামকরণ করেন নারায়ণগঞ্জ। কিন্তু নারায়ণগঞ্জ নামকরণের আগে এই ভূখণ্ডের কোনো অস্তিত্ব ছিল না, এই কথাটি সঠিক নয়। এবং এই কথাটি বলার পেছনে তথ্যসূত্র যেটি খুব গুরুত্বপূর্ণ, এখানে কোনো তথ্যসূত্র নাই। এবং এই বিষয়টি যেটি আমাকে সেখানে খুব আহত করেছে সেটি হচ্ছে আমি দেখেছি যে আমাদের অনেকে এই সূত্রটি ধরে, এই তথ্যটি ধরে বিভিন্ন জায়গায় লিখে যাচ্ছেন যে ব্রিটিশ শাসনামলের আগে নারায়ণগঞ্জ শহর বলতে যা বোঝায় এর কোনো অস্তিত্ব ছিল না। আমি যে ব্যাপারটি বলতে চেয়েছি সেটি হচ্ছে এই যে ইলিয়াস শাহী বংশের রাজত্বকাল যেটি 150 বছর ছিল, সেই শাসনামলের শেষ
শেষ যে সুলতান তিনি হচ্ছেন জালালউদ্দিন ফতেহ শাহ। তার সময়কালটা ছিল 1481 থেকে 1487। সেই সময়ে নারায়ণগঞ্জে এবং তিনি বাংলায় বেশ কয়েকটা মসজিদ তৈরি করেছেন। যেই দুইটি মসজিদ শীতলক্ষার পূর্ব পশ্চিম পারে রয়েছে সেটি হচ্ছে 1482 সালে একটি, যেটিকে আমরা বন্দর শাহী মসজিদ বলি, আরেকটি হচ্ছে আমাদের মহরপাড়া মসজিদ। দুটাই শাহী মসজিদ হিসেবে পরিচিত ছিল, কিন্তু এটাকে পরবর্তীতে জামে মসজিদ বলে উল্লেখ করতে চেয়েছেন। কিন্তু আমি যে ব্যাপারটি বলতে চেয়েছি সেটি হচ্ছে এই মসজিদটি তৈরি হয়েছে 1482 সালে। মসজিদের ভেতরটি যেটি সেটি হচ্ছে 3টি কাতারে 9 জন করে দাঁড়িয়ে 27 জন এখানে নামাজ পড়ার ব্যবস্থা ছিল। এখন কথা হচ্ছে আমরা দেখেছি সেই সময়ে নির্মিত মসজিদগুলো এত ছোট কেন। এখানে এই বইয়ের মধ্যে এই তথ্যটি দেয়া রয়েছে, সেটি হচ্ছে যে আমরা হান্টারের যেই সূত্রগুলো পাই, তার যে তথ্যপাত্র পাই, সেটি হচ্ছে 1875 সালে। 1875 সালে তিনি বলছেন যেটি সেটি হচ্ছে নারায়ণগঞ্জের জনসংখ্যা 1875 সালে 1872 সালে 10,911 জন, এবং এর পূর্বে আরেকটি জরিপে আমরা দেখি যে 1871 সালে নারায়ণগঞ্জের জনসংখ্যা বলছে 6,400 জন, এবং মদনগঞ্জে এটা আলাদাভাবে উল্লেখ করা আছে যে 3,000 জন। এর প্রায় 50 বছর আগে আমরা দেখি যে 1838 সালের একটি জরিপে বলা হয়েছে নারায়ণগঞ্জের জনসংখ্যা 6,252 জন। অর্থাৎ এই যে 6,252 জন আমাদের নারায়ণগঞ্জের জনসংখ্যা, এইটি হচ্ছে 1838 সালের। এর প্রায় 350 বছর আগে যে মসজিদটি নির্মাণ করা হয়েছে সেই মসজিদটি 27 জনের নির্মাণ করা হয়েছে। প্রথম কথা হচ্ছে একটি মসজিদ কখনোই জলাশয়ের উপর নির্মাণ করা যেতে পারে না, অর্থাৎ এখানে জনবসতি ছিল, সেই সময় জনবসতি ছিল, এবং জনসংখ্যা এই 1838 সালের 6,252 জন, এইটি 350 বছর আগে কত ছিল আমরা সেখানে সেই তথ্যপত্র না থাকলেও আমরা অনুমান করতে পারি যে কত হতে পারে 350 বছর আগে। সেই অনুপাতে আমাদের এখানে 27 জনের জন্য একটি মসজিদ নির্মাণ, এইটি খুব কম কথা ছিল না। যেই জন্য বিষয়টা হচ্ছে যে এখানে এই জায়গাটি যেটি শহর হিসেবে পরিচিত, এইটি পানির নিচে ছিল না, এইটি জনবসতি ছিল, এবং এখানে মসজিদ নির্মাণ হয়েছে, এবং শহরের বয়স আমাদের এইটি ব্রিটিশ শাসনামলের পরে তৈরি হয়েছে, এটি বলার কোনো সুযোগ নাই। আমরা দেখি যে আমাদের এখানে যে মানচিত্রটি নির্মাণ করা হয়েছে সেটি হচ্ছে জন ডেনের মানচিত্রটি 1660 সালে। সেই 1660 সালের মানচিত্রে আমরা কক্সবাজার হিসেবে আমরা শীতলক্ষার পূর্ব পাড়ের আমরা উল্লেখ পাই, সোনারগাঁয়ের উল্লেখ পাই, যদিও জায়গাটি সোনারগাঁ লেখা নেই,
উর কং এই হিসেবে উল্লেখ করা আছে। আমরা দেখি যে ইবনে বতুতার তার ট্রাভেলস অফ ইবনে বতুতাতেও সোনারগাঁ সম্পর্কে এই কথাটি উল্লেখ রয়েছে যে সুন উর কং, এবং আমাদের এখানে খেজুরপুর হিসেবে উল্লেখ আছে সেই ভ্যান ড্যানের এই মানচিত্রের মধ্যে। তাহলে মানচিত্রের মধ্যে যখন এই উল্লেখ থাকে 1650 সালে, তাহলে এটি একটি দলিল যে আমাদের এখানে এটি ছিল। যেই জন্য ব্যাপারটি হচ্ছে সেইটি ছিল আমার একটি আগ্রহের বিষয়, এবং সেটি করতে গিয়েই আমি পরবর্তীতে যে বিষয়গুলো যুক্ত করা প্রয়োজন মনে করেছি সেটি সেখানে করেছি। প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমাদের নারায়ণগঞ্জের ঐতিহাসিক যে বিষয়গুলো, এখন ব্যাপারটা হচ্ছে যে ইতিহাসকে দেখার চোখ আলাদা আলাদা। ইতিহাস সকলের কাছে সমানভাবে গ্রহণযোগ্য হবে, সমাদৃত হবে, এইটি মনে করার কোনো কারণ নাই। ইতিহাস সবসময় বিজয়ী যারা তারাই রচনা করে, বিজয়ীর বাইরে ইতিহাস হয় না তা নয়, সেই বিষয়গুলো লেখা হয় না। যার ফলে ব্যাপারটা হচ্ছে সাবঅল্টার্ন ইতিহাস তৈরির যে প্রচেষ্টা, এইটি আমাদের এখানে খুব বেশি পুরনো না, কিন্তু এইটি হয়েছে। আমাদের লড়াই সংগ্রামের যেই ইতিহাসগুলো সেটি রয়েছে, এবং আমাদের এখানে যেটি যে আমরা যখন সাহিত্য আলোচনা শুরু করি বা এই চিত্রকলা বা সঙ্গীত বা জাতি গঠনই, আমরা জাতি গঠন যখন আলোচনা শুরু করব, কোনোভাবেই এইটি আমরা শুধু নারায়ণগঞ্জ দিয়ে শুরু করবো এইটি বলার কোনো কারণ নাই, এটি হতেই পারে না। আমরা যখন আমাদের নারায়ণগঞ্জের ইতিহাস আমরা সেখানে পর্যালোচনা করব বা বলতে যাব, অবশ্যই আমাদের পেছনে কয়েক হাজার বছর আগে যেতে হবে, এবং এর ধারাবাহিকতা টেনে আমাদের এখানে আসতে হবে। আমাদের এখানে রহমান সিদ্দিক যে প্রশ্নটা উত্থাপন করেছেন, আমাদের এই ভূখণ্ডে হিন্দু মুসলিম সংখ্যা কত ছিল? এখানে মুসলিম রাজত্ব যখন ছিল শাসনামলে, এখানে মসজিদ তৈরি হয়েছে ইত্যাদি ইত্যাদি আমরা জানি, কিন্তু আমাদের হিন্দু শাসনামলে রাজারা যখন ছিলেন তখন কি হয়েছে, তখন তারা কি নির্মাণ করেছে? এখানে একটি পরিসংখ্যানে শুধু, এটি খুব বেশি পুরনো না, এটি হচ্ছে 1872 সালের যে হিসাবটি যেটি বললাম, 10,911 জন আমাদের নারায়ণগঞ্জের জনসংখ্যা। এই 10,911 জনের মধ্যে 5,694 জন মুসলমান, আর হিন্দু জনসংখ্যা হচ্ছে 5,200 জন। এবং এটা হচ্ছে হান্টারের বিশ্লেষণ অনুযায়ী, তার তথ্য উপাত্ত অনুযায়ী। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যে বিষয়টাকে আমি গুরুত্বপূর্ণ মনে করেছি সেটি হচ্ছে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি যখন নাকি নদিয়া আক্রমণ করে, নদিয়ার রাজা লক্ষণ সেন তখন নদিয়া থেকে সোনারগাঁয়ে এসে আশ্রয় গ্রহণ করেন। সেই সময়টি হচ্ছে 1204 থেকে 5 খ্রিস্টাব্দে। লক্ষণ সেন যখন সোনারগাঁয়ে এসে আশ্রয় গ্রহণ করেন, তখনই আমাদের এই সোনারগাঁ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা দেখি যে আমরা পর্যালোচনা করে যে যদি দেখি যে সেই সময় থেকে আমাদের এই সোনারগাঁকে কেন্দ্র করে এই অঞ্চল গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এবং 300 বছর
এইটি বিভিন্ন সময় মিলিয়ে 300 বছর আমাদের সোনারগাঁকে কেন্দ্র করে এইটি রাজধানী হয়েছিল। এবং রাজধানী যেটির অধীনে এখানে উল্লেখ করা হয়েছে যে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, এইটি আমাদের এই সোনারগাঁ রাজধানীর অন্তর্ভুক্ত ছিল। কিন্তু বিষয় হচ্ছে ইসাখা যখন নাকি রাজধানী করে, আমাদের খিজিরপুর যেটিকে এই বলা হয়ে থাকে হাজীগঞ্জ, এই অঞ্চলটাকে কেন্দ্র করে রাজধানী মূল কেন্দ্র হয়ে উঠেছিল এই জায়গাটা। যার ফলে বিষয়টা হচ্ছে যে এই সময় তথ্য উপাত্ত পর্যালোচনা করে আমরা যেটা দেখি যে আমাদের এখানে এই বিষয়গুলো, সেখানে যদি আপনারা বইটা পড়েন তাহলে বিষয়গুলো হয়তো উপলব্ধি করতে পারবেন যে এই যে ইবনে বতুতা 1346 সালে যখন তিনি নারায়ণগঞ্জে আসেন, নারায়ণগঞ্জ নামটা বলেন নাই, কিন্তু আমাদের এই ভূখণ্ডে নারায়ণগঞ্জ এই এলাকায় অঞ্চলে যখন তিনি আসেন, তখন এই অঞ্চল সম্পর্কে, নারায়ণগঞ্জ সম্পর্কে, শীতলক্ষা সম্পর্কে বিশদ একটি বর্ণনা রয়েছে। এবং আমাদের পশ্চিমা অনেক ইতিহাসবিদ পরবর্তীতে পরিব্রাজক তারা আমাদের এই নারায়ণগঞ্জ সম্পর্কে কি বলেছেন। এখানে আমাদের এই জায়গায় যে সোনারগাঁয়ে ইব্রাহিম দানিশমানদের যে সময়টা, এটা 13 শতকের শুরুর দিকটায়, এবং এখানে 1233 খ্রিস্টাব্দ, এবং ওই সময় তিনি এই সোনারগাঁতে ইসলামী শিক্ষা কেন্দ্র স্থাপন করেন, সাথে শামসুদ্দিন আবু তামামা, যে শিক্ষায়তনের মধ্যে বলা হয়ে থাকে যে আমাদের মধ্যপ্রাচ্য, প্রাচ্য, আফ্রিকার বহু শিক্ষার্থী এখানে শিক্ষা গ্রহণ করতে এসেছেন। এবং সেই বিষয়ে একটা বিস্তারিত এখানে বর্ণনা দেয়া আছে যে ইব্রাহিম দানিশমান বা শামসুদ্দিন আবু তামামার সেই সময়টায় শিক্ষা প্রতিষ্ঠানের তারা সেখানে কি শিখাতেন। এটি ইসলামী বিশ্ববিদ্যালয় বলা হলেও এখানে তারা দর্শন, বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, শরীর চর্চা, এমনকি শত্রুদের হাত থেকে একে রক্ষা করার জন্য অস্ত্রশস্ত্র ব্যবহারও তারা এখানে করতেন, সুরক্ষিত রাখার জন্য সুব্যবস্থা তারা করতেন। এই বিষয়গুলো এই জন্য বললাম, এখানে উল্লেখ করা হয়েছে যে এই যে 13 শতাব্দীর শুরু থেকে প্রায় 1000 বছর আগে, 900-950 বছর আগে নারায়ণগঞ্জে এই ঘটনাগুলো ঘটেছে। 1610 খ্রিস্টাব্দে ঢাকা জাহাঙ্গীরনগর হয়ে ওঠার পরে থেকে নগর হিসেবে গড়ে ওঠার ইতিহাস যেটি ধরা হয়ে থাকে ঢাকার, এর চেয়ে কয়েক শতাব্দী আগে আমাদের এখানে নগরের গোড়াপত্তন ঘটেছে। এবং এই বিষয়টি হচ্ছে যে আমরা এখানে এই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে যে আমাদের পরবর্তীতে যে বিভিন্ন প্রত্নতত্ত্ব এবং খনন কাজের মধ্য দিয়ে যে সত্যটি বেরিয়ে এসেছে, আমাদের নারায়ণগঞ্জের জনপদের বয়স 3500, এবং এখানে কিভাবে জাতি গঠন হয়েছে, এখানে কারা প্রথম এসেছে, এই বিষয়গুলোর তথ্য পাওয়া যায় না। 3500 বছর আগে এখানে জনপদ কিভাবে তৈরি হয়েছিল সে বিষয়গুলো আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্যপত্র নাই। কিন্তু ওয়ারী বটেশ্বরের এই প্রত্ন খননের মধ্য দিয়ে আমরা এই সত্য
যুক্তে উপনীত হতে পারি যে ৩,৫০০ বছর আগেও এখানে একটি জনপদ ছিল এবং গড়ে উঠেছিল। তো এই বিষয়গুলো গুরুত্ব সহকারে এখানে আনা হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে এখানে ইতিহাস হিসেবে কি কি আরো যুক্ত হতে পারত। এখানে বাবু যে বিষয়গুলো সেখানে উল্লেখ করেছে যে নৃত্যের বিষয় নাই, যন্ত্র সঙ্গীত নাই, লোকসঙ্গীত, ব্যান্ড সঙ্গীত নাই, এরকম অনেক কিছু নাই। খেলাধুলা নারায়ণগঞ্জে বিশেষ একটা অবস্থানে ছিল, সেগুলো আনা হয় নাই। সাংবাদিকতা এটা আনা হয় নাই, শিক্ষা এটি আনা হয় নাই। সেই বিষয়টির দিকে সেখানে যাওয়াটা সেখানে খুব প্রয়োজন বোধ করি নাই আমি। এবং যে বিষয়টা এখানে উল্লেখ করা হলো যে এখানে লেখক হিসেবে মানদণ্ড একটি ধরা হয়েছে, যার একটি বই বেরিয়েছে, হতেই পারে এরকম আরো অনেক আছে যাদের বই বেরিয়েছে, এখানে নাম নাই। এখানে তো ব্যাপারটা হচ্ছে যে এই তথ্যগুলো সংগ্রহ করার একটা পদ্ধতি প্রক্রিয়া রয়েছে। যেমন সংগঠন সম্পর্কে কারো কারো সেখানেই হচ্ছে যে এর নামটা আগে গেল, এর আগে আমি ছিলাম, এর পরে আমি ছিলাম, বা আমি তো ছিলাম আমার নামটা ওখানে নাই। এখন বিষয়টা হচ্ছে কে ছিল কে ছিল না সেটি বের করার দায়িত্ব আমি কখনোই মনে করি নাই আমার। যে জন্য এটি একটা পদ্ধতি রয়েছে। কি পদ্ধতি? আমি যখন সেই সংগঠনটা সম্পর্কে লিখব, সেই সংগঠনে যারা রয়েছে তাদের কাছে আমি তাদের তথ্যগুলো চাবো। সে যদি তথ্য দিতে গিয়ে যদি সেখানে নিজের নাম আগে দেয় বা পরে দেয়, সেইটি কাটছাট করার আমি কোনো প্রয়োজন বোধ করি না, সেটি করা উচিত বলে আমি মনে করি না। আমি যেটি করতে পারি যে আমি জানলাম এই সংগঠনের আগে এ ছিল, তার সাথে আমি ক্রস করতে পারি, কিন্তু এর বাইরে অন্য কিছু করা খুব প্রয়োজন বোধ আমি করি নাই। যার ফলে হতে পারে এই জায়গায় কারো নাম আছে কারো নাম নাই, হতেই পারে। আর বিষয়টা হচ্ছে এইটি এমন কোন গ্রন্থ না যে এইটি নারায়ণগঞ্জের একটা এনসাইক্লোপিডিয়া। সমস্ত কিছুই এইটির মধ্যে সেখানে নিবন্ধিত রয়েছে। এইটির মধ্যে আমরা নারায়ণগঞ্জের তাবৎ বিষয়াদি আমরা সেখানে এইটির মধ্যে পেয়ে যাব, এবং এরকম কোনো আকাঙ্ক্ষা আমার ছিল না। তবে যে বিষয়টি আমি মনে করেছি সেইটি হচ্ছে যে একটা বিষয় দাঁড়ালো, এখন আলাপ আলোচনা কথাবার্তার মধ্য দিয়ে কিছু তথ্য উপাত্ত এগুলো আসবে। যে তথ্য উপাত্ত আসবে সবকিছু যে সংযোজিত হবে তা না, এর মধ্য দিয়ে এইটির একটি পরিবর্তন আনা প্রয়োজন বলে আমি মনে করেছি, যে পরবর্তী যখন সংস্করণ হবে সংস্করণে এই বিষয়গুলো যুক্ত করা যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ইতিহাস এই গ্রন্থ এটি প্রতিনিয়ত পরিবর্তিত হয়, কিন্তু এই যে এই বইটি যেটি এটি খারিজ করে দেওয়ার কোনো এখতিয়ার কারণ নাই, এটা আমি নিঃসন্দেহে নির্দ্বিধায় বলতে পারি। এখানে যেই তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে একটিও আমার নিজের মন গড়া নয়। প্রত্যেকটা তথ্যের তথ্যসূত্র দেওয়া হয়েছে, কোত্থেকে কোন তথ্য সংগ্রহ করা হয়েছে সেটি এখানে লিপিবদ্ধ রয়েছে। এই তথ্যগুলো খারিজ হতে পারে নতুন তথ্য আবিষ্কারের মধ্য দিয়ে। হ্যাঁ, আজ থেকে 50 বা 100 বছর 20 বছর পরে নতুন আমাদের তথ্য আবার সেখানে তৈরি হতে পারে। যেমন এই যে ওয়ারি বটেশ্বরের এইটি তো আমাদের খুব বেশি দিন আগে আবিষ্কার না, সাম্প্রতিক সময়েরই বলা চলে, 20 বছর আগের এইটি আমাদের সেখানে আবিষ্কার। ঠিক এমনি যদি আরো কোনো আবিষ্কার বা নতুন তথ্য আমাদের সামনে হাজির হয়,
তাহলে ওইটি এই পুরনো জায়গা দখল করে নেবে। এইটি হচ্ছে ইতিহাসের ধারাবাহিকতা, যার ফলে এইটি ইতিহাস কখনোই নির্ভুল অভ্রান্ত মনে করার কোনো কারণ নাই। হ্যাঁ, ইতিহাস যিনি তৈরি করেন তার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি কাজ করে, এটি সঠিক। মাত্র অর্ধ শতাব্দী আগে মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা দেখেছি তো লিখতে, কে কে যে কিভাবে লিখেছেন আমরা দেখেছি। আর সাম্প্রতিক সময়ে যেটি যে আমার সাথে বৎসা হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধ সংসদের আমাদের কমান্ডার, তিনি বৎসর দুয়েক আগে 2023 সালে বলে দিলেন হঠাৎ করে যে গোলাম রব্বানী আমাদের মুক্তিযুদ্ধের সহায়ক ছিলেন। আমি তাজ্জব হয়ে গেলাম যে নাকি চাষারা ইউনিয়নের শান্তি কমিটির চেয়ারম্যান, তাকে বলছে যে সে আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, কি রাইফেল ক্লাব থেকে অস্ত্র টস্ত্র সে আমাদের দিয়েছে। অথচ গোটা 9 মাস এই গোলাম রব্বানীর বাড়ির সামনে এই পাকিস্তানের পতাকা উঠতে দেখেছি, আমি দেখেছি। আমি তারপরে ন্যাশনাল আর্কাইভে গিয়ে আজাদ পত্রিকা বের করলাম, ইত্তেফাক বের করলাম, যে 71 মে মাসের 2 তারিখে যখন কমিটি হয়, এই গোলাম রব্বানী সেই কমিটির আহ্বায়ক। এইটি মে মাসের 5 তারিখের আমাদের আজাদের ইত্তেফাকে ছাপা হয়েছে। আমি তখন সেটি আনলাম, তারপর তাকে প্রশ্ন করেছিলাম যে তিনি মুক্তিযুদ্ধ কমান্ডার হয়েছেন কিভাবে, কোথায় যুদ্ধ করেছেন। তিনি মুক্তিযোদ্ধা কমান্ডার হয়ে চাইছে তাই বলে দিবেন, রাজাকারকে সেখানে মুক্তিযোদ্ধা বানাবেন, মুক্তিযোদ্ধাকে রাজাকার বলে দিবেন, সে যা বলবে তাই হবে। এইটি নিয়ে তার সাথে আমার সাথে বৎসা হয়েছিল। আমি এই উদাহরণটি এই জন্য দিলাম যে এইভাবে ইতিহাসগুলো বিকৃত হচ্ছে। এই যে আগামীকাল আমাদের এই বৌদ্ধ গণহত্যা দিবস, আমাদের কয়েকদিন আগে 27শে মার্চ আমাদের প্রথম প্রতিরোধ দিবস, যখন নাকি পাক বাহিনী নারায়ণগঞ্জে ঢুকে এই মাদ্দার কবরস্থানের সামনে প্রথম প্রতিরোধ করা হয়েছিল। প্রায় 40 জনের উপরে 48 বা 42 জন এখানে শহীদ হয় প্রথম। সেইটি নিয়েও কিছুদিন আগে জেলা প্রশাসকের ওখানে যখন মিটিং হচ্ছিল 25শে মার্চ 26শে মার্চে, তখন এই মুক্তিযোদ্ধাদের সাথে যারা এখন রয়েছে তাদের সাথে আমার বৎসা হয়েছে। এবং তারা বলছে যে এই তালিকাটা সঠিকটা, ওখানে একটা তালিকা দিয়ে আছে 20 জনের। আমি বললাম সঠিক না, মানে আপনি দেখান যে এই 20 জনের মধ্যে একজন আছে যে 27 তারিখ মারা যায় নাই, দেখান। সে বলে যে না, তালিকা তো পূর্ণাঙ্গ না, আরো অনেকে তো মারা গেছে। আমি সেটা বলতে পারি যে এই তালিকাটি পূর্ণাঙ্গ না, কিন্তু আপনি এটি ভুল বলে দিলেন, খারিজ করে দিলেন, এটা কিভাবে? আপনাদের দায়িত্বটা কি মুক্তিযোদ্ধা সংসদ হিসেবে? নারায়ণগঞ্জে কারা শহীদ হয়েছে এই তালিকাটা আপনারা করতে পারেন নাই এই 55 বছর বয়স বছরেও? আপনাদের দায়িত্বটা কি? আপনার জিয়া রহমানের সময় জিয়া রহমান জিন্দাবাদ, এরশাদের সময় এরশাদ জিন্দাবাদ, আর বঙ্গবন্ধুর সময় বঙ্গবন্ধু জিন্দাবাদ, এগুলি কি আপনাদের দায়িত্ব? এই তালিকাগুলো তো অন্তত আপনারা করতে পারেন। আপনারা বলেন আমরা তো 20 জনের তালিকা আমরা সেখানে দিয়েছি। যেই জন্য ব্যাপারটা হচ্ছে যে এই শহীদদের তালিকা এটাও আমরা 55 বছরে করতে পারি নাই। নারায়ণগঞ্জে কতজন শহীদ এইটাও সংখ্যা আমরা ঠিক করতে বের করতে পারি নাই। কিন্তু এই গ্রন্থটার মধ্যে নারায়ণগঞ্জে কয়টা গণহত্যা সংগঠিত হয়েছে, বৌদ্ধভূমি কয়টি, গরু কবর কয়টি, এই বিষয়গুলো
এখানে লিপিবদ্ধ রয়েছে। আরেকটা বিষয় এখানে রয়েছে, সেটি হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ রাজাকার আলবদর শান্তি কমিটির যারা, তাদের একটা তালিকা রয়েছে। হতে পারে যে তালিকাটা দিয়েছে সেটি পূর্ণাঙ্গ না। এখানে আমাদের বীর এই প্রতীক, বীর এই শ্রেষ্ঠ, এই বীর বিক্রম, তাদের যেমন তালিকা আছে, এই রাজাকারদেরও তালিকা আছে। এখন ব্যাপার হচ্ছে চ্যালেঞ্জ করতে হবে, এখানে যে তালিকাটা দেওয়া হয়েছে রাজাকার আলবদরদের, এখানে শান্তি কমিটির একটু প্রমাণ রয়েছে, প্রমাণ হাতে নিয়ে তারপর দিয়েছি। চ্যালেঞ্জ করুক কেউ, যেটা তো সঠিকটা বলুক। যেই জন্য ব্যাপারটা হচ্ছে যে এইটি নিয়ে সবাইকে যে এই গ্রন্থটি বা এইটি এই মনোভূত হবে, আমার এটা মনে হয় না। আমি দেখলাম যে এবার যে নির্বাচনের সময় আমি জানছি না কোন কোন এলাকায় প্রার্থী যারা হয়েছে সেই প্রার্থীদের বিরুদ্ধে এই গ্রন্থটির তারা সেখানে প্রচার করছে যে এই গ্রন্থে এই তো সে যে দাঁড়িয়েছে তার সেখানে দাদা এই ছিল, রাজাকার ছিল, শান্তি কমিটির ছিল। তো এইটি প্রচার করছে, করুক। এখন ব্যাপারটা হচ্ছে যে এইটি একটা বিষয় দাঁড় করানো গেছে, এবং যদি এটি আমি সেখানে বলতে চাই, আশ্বস্ত করতে চাই, পরবর্তী সংস্করণে এখানে অনেক বিষয়ই হয়তোবা আরো যুক্ত করা যাবে, কিন্তু সামগ্রিক বিষয় এই যে এগুলো আমাদের এখানে এই যে যেমন রাজনীতির যে বিষয়গুলো, এটা তো এখানে আলা হয় নাই। এখানে রাজনীতি বা এই যে এই রাজনৈতিক দলগুলো, এটা বিস্তারিত আলোচনা আমাদের এই সুজন পাঠাগারের যে বইটা, ওটার মধ্যে আছে। কিন্তু ইচ্ছা করে আমি সেই বিষয়গুলোকে আমি এড়িয়ে গেছি। যে এই যে ফরওয়ার্ড ব্লক ছিল, কমিউনিস্ট পার্টি ছিল, মুসলিম লীগ ছিল, এই এবং তাদের নারায়ণগঞ্জে তো অনেকে এসেছেন। এখানে সাহিত্য আলোচনা করতে গিয়ে রবীন্দ্রনাথ নজরুল এসছে, কিন্তু আমাদের নারায়ণগঞ্জে তো অনেকে এসেছেন, সেই মহাত্মা গান্ধী থেকে শুরু করে আমাদের বিবেকানন্দ, আমাদের সুভাষ বোস, বহু ব্যক্তি এসেছেন। আমি তো সেই বিষয়গুলো এখানে যুক্ত করি নাই, কারণ এইটি যুক্ত করতে গেলে এইটি কলেবরটা যা হবে এবং যেটা বিস্তৃত হবে, আমি সেই জায়গাটাতে যেতে চাই নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে কিছু কিছু বিষয় এটার মধ্যে যুক্ত হতে পারে, সেটি হয়তো আমি পরবর্তী এই সংস্করণের সময় এই বিষয়গুলো হয়তো যুক্ত করব, বা সংগঠন প্রশ্নেও যাদের যাদের সেখানে এই কথা রয়েছে সেই বক্তব্যগুলো আপনারা দিবেন, কিন্তু লিখিত দিতে হবে। মুখে বললে লিখিত দিবেন, যাতে একটা ডকুমেন্টস হিসেবে এই বিষয়গুলোকে রাখা যায়। তো আজকে দীর্ঘক্ষণ এখানে যারা শুনছেন তাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং মহদুল ভাই এসে আমাদের এইটিকে আরো আমাদের এইটিকে প্রাণবন্ত করে তুলেছেন, এই জন্য মহদুল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধারণের প্রতি আবারও কৃতজ্ঞতা, ধন্যবাদ।